সবাইকে স্বাগত জানাচ্ছি RIL অ্যাঙ্গেল চ্যানেলস কারবার নিবেদিত দেশ সাম্প্রতিক। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আজকে আলোচনার বিষয় রেখেছি রাজনৈতিক বোঝাপড়া ও কৌশল, এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে এরই মধ্যে আমার সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন মোশাররফ আহমেদ ঠাকুর, রাজনীতি বিশ্লেষক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক। তিনি আছেন আমার সাথে যুক্ত। আমার সাথে যুক্ত হয়েছেন সোহরাব হাসান, সম্পাদক চর্চা.com, তিনি আছেন আমার সাথে আজকে। আরও যুক্ত আছেন মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি। তিনজনকে স্বাগত জানাচ্ছি। যেমনটা বলছিলাম, রাজনৈতিক বোঝাপড়া ও কৌশল আলোচনাটা আমি আজকে মুজিবুর রহমান মঞ্জু আপনাকে দিয়ে শুরু করতে চাই। রাজনৈতিক বোঝাপড়া বা কৌশলের যে কথা বলছি আমরা, যে এবারে নির্বাচনটাতে আমরা দেখেছি যে নানা ধরনের কৌশল অবলম্বন করেছেন রাজনৈতিক দলগুলো নির্বাচনে জয়ী হতে, কিংবা ভোটারদের আকৃষ্ট করতে, কিংবা ভোটকে আরো সহজ করার জন্য নানা রকমের কৌশল অবলম্বন করা হয়েছে। অনেকে নির্বাচনী জোট করেছেন কৌশল হিসেবে, তাদের মধ্যে আপনারাও ছিলেন। তো যাই হোক, এখন আমি একটু জানতে চাই যে বিরোধী দল বারবার কেন এত কৌশল অবলম্বনের পরও এই যে সংকটগুলো হচ্ছে, নানা রকমের সংকটগুলো, রাজনৈতিক সংকটগুলো দেখা যাচ্ছে, সেগুলোর সমাধান অধিবেশনে, মানে সংসদ অধিবেশনে বা সংসদের ভেতরে না খুঁজে বারবার কেন মাঠে নামতে চাইছে, বারবার কেন বিপ্লবের হুঁশিয়ারি দিচ্ছে? আপনার কি মনে হয়? আপনার বিশ্লেষণ কি বলে? ধন্যবাদ সোনিয়া আপনাকে। মোশাররফ ঠাকুর এবং সৌরভ ভাই আছেন, দর্শককে শুভেচ্ছা। বিরোধী দলের একটা অ্যাডভান্টেজ থাকে যে তারা যে কোনো ইস্যুতে রাজপথে যেতে পারে। সরকারি দল তো রাজপথে যেতে পারে না, কারণ সরকারি দলই তো হচ্ছে বিচারক। আমরা যেমন দেখি না যে আপনি অভিযোগ দিবেন বিচারকের কাছে, আর বিচারক না শুনলে আপনি জনগণের কাছে বিচার দিবেন, কিন্তু সরকারি দল তো জনগণের কাছে বিচার দিতে পারে না। তো বিরোধী দলের কাছে একটা অ্যাডভান্টেজ থাকে এটা, যে সে যখন দেখে যে সরকার তার কথা শুনছে না, বা একটা ভ্যালিড ইস্যু সে কথা বলছে বা সেটা শোনানো যাচ্ছে না, তখন সে স্বাভাবিকভাবে, এটা কৌশলগত না, এটা তার অধিকারগত জায়গা থেকে সে জনগণের কাছে গিয়ে সে কথাগুলো বলে। আমাদের দেশে রাজপথ বলতে অ্যাকচুয়ালি জনগণকে বোঝানো হয়, যে মানুষের কাছে তুলে ধরা। যদিও এখন যুগ অনেক পাল্টেছে, এখন এই যে আমরা যে টকশোতে কথা বলছি, এটাও কিন্তু জনগণের কাছে পৌঁছে যাচ্ছে। একটা সময় সোশ্যাল মিডিয়া ছিল না, এখন যে কেউ কিন্তু সোশ্যাল মিডিয়াতেও তার কথাগুলো বলতে পারছে। যদিও অনেক ধরনের মিসইউজড হচ্ছে, রাজপথেরও মিসইউজ হয়, সোশ্যাল মিডিয়ারও মিসইউজ হয়, এটা হয়ে থাকে। এখন আপনি যেটা বলছেন যে অতীতেও আমরা দেখেছি পার্লামেন্ট কার্যকর হয় নাই, পার্লামেন্ট থেকে পদত্যাগ করে রাজপথে যেতে হয়েছে। বহুবার এমন হয়েছে যে পার্লামেন্ট মানে সঠিকভাবে তার দায়িত্ব পালন না করায় বিরোধী দল পদত্যাগ করেছে, এবং এর কারণে পার্লামেন্টও ভেঙে দিতে হয়েছে, এরকম হয়েছে। আবার বহুবার হয়েছে বিরোধী দল শূন্য, এককভাবে পার্লামেন্ট চলেছে। আবার কখনো হয়েছে এমন যে সাজানো বিরোধী দল দিয়েও পার্লামেন্ট চলেছে। আমাদের বাংলাদেশের পার্লামেন্টারি হিস্ট্রিতে 91, 96 এবং 2001 এই তিনটা পার্লামেন্টকে আমরা কিছুটা মানুষের মধ্যে আগ্রহ দেখেছি। পত্রিকায় মানুষ পার্লামেন্ট দেখতো, এবং আমরা বহু পার্লামেন্টের কথা এখনো আমাদের মনে আছে, কে কি বলেছে। ওই যে আপনার মনে আছে সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিল, মাননীয় স্পিকার আমি কি ওনাকে, মনে কার কথা বলেছিল, ফজলুল করিম সেলিমের কথা, যে আমি কি ওনাকে মিথ্যাবাদী বলতে পারি, চোর বলতে পারি। তো আপনি যেহেতু বলছেন যে বলা যাবে না, এই যেগুলো আমাদের মুখস্থ হয়ে গেছে। এর বাইরে আপনার সুরঞ্জিত সেনগুপ্তের অনেক কথা, তারপর আরো অনেকের বক্তব্য আমাদের মুখস্থ হয়েছে বা আমাদের হৃদয়ে দাগ কেটে আছে। তো এই জায়গাটা থেকে আমরা এবারে পার্লামেন্টটাকে দেখছি মানুষের খুব আগ্রহ আছে। যেমন দেখেন, আজ থেকে 2 বছর আগেও মানুষ টক শো দেখতো না, আর এখন তো আমরা একটা বিপদের মধ্যে আছি। আমরা যেখানে যাই লোকেরা বলে যে আপনার আজকে কোথায় টক শো আছে, মানে এত টক শো করতে হচ্ছে আমাদেরকে। তার মানে কি? তার মানে নিশ্চয়ই মানুষ টক শো দেখে এবং রাজনীতি সচেতন হয়েছে, সচেতন হয়েছে। আমি যখন নির্বাচনের সময় ক্যাম্পেইন করতে গিয়েছি, আমি তো একদম নতুন জীবনে, মানে এলাকায় এইভাবে যাই নাই। তো অনেকে আমাকে বলে যে আপনাকে তো চিনি। কিভাবে চিনেন? বলছে যে আপনাকে টেলিভিশনে দেখেছি। তার মানে কি? মানুষ এখন রাজনৈতিক সচেতন হয়েছে। তো সেজন্য আমি বলছি কি, যে পার্লামেন্টকে যদি কার্যকর করতে হয়, পার্লামেন্টের একটা নিয়ম হচ্ছে, পার্লামেন্টকে আপনি সংখ্যাধিক্যের ভিত্তিতে বিচার করতে পারবেন না। দেখেন অনেক সময় এরকম হয়, যেমন আমাদের মানে আপনার সতীর্থ রুমিন ফারহানার কথাই ধরেন, এর আগের পার্লামেন্ট যেটা হয়েছিল, যেখানে বিএনপির খুব অল্প সংখ্যক সদস্য ছিল, 7 জন সদস্য ছিল। আমরা খুব সমালোচনা করেছি বিএনপির যে এই সংসদে কেন গেল। কিন্তু দেখেন সেখানে গিয়ে ওই 7 জনের মধ্যে 2-3 জন এমন ভূমিকা রেখেছে যে তার জায়গাটা কিন্তু তাকে স্পষ্টীকরণ বা তার একটা ভূমিকা, তার একটা পরিচিতি তৈরি হয়েছে। সেই জায়গা থেকে
পার্লামেন্টকে যদি আপনি কার্যকর রাখতে চান, স্পিকার যদি সেখানে নিরপেক্ষ থাকেন এবং পার্লামেন্ট যদি সংখ্যাধিক্যের ভিত্তিতে না হয়, যুক্তির ভিত্তিতে হয়, যেমন ধরেন বিরোধী দল অনেক যুক্তি দিল, কিন্তু আলটিমেটলি বিল পাস হয়ে গেল সরকারি দলের পক্ষে, সরকারি দলের সংখ্যাধিক্যের ভিত্তিতে, তখন কিন্তু মানে আলটিমেটলি ইনডাইরেক্টলি রায়টা চলে যায় থার্ড আম্পায়ারের কাছে, অর্থাৎ জনগণ তখন বিচার করে যে না, সরকারি দল তো এটা ঠিক করলো না, বিরোধী দলের এত যুক্তি তারা ঠিক আছে, শুনলো না। আমি 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 ফিরে আসবো মুজিবুর রহমান মঞ্জু। আপনি যেমনটা বলছিলেন যে এর আগের সংসদে 7 জন, সেখানে একজন না গিয়ে 6 জন গেছিল সর্বমোট, আমরা যতদূর মনে করতে পারি। মির্জা ফখরুল সাহেব যান নাই হ্যাঁ, নাকি? তো সেক্ষেত্রে সেই 6 জনই এতটা সরব ছিল যে একটা বিরোধী দল আছে মনে হতো, বিরোধী দল মানে তখন একটা সোকল্ড বিরোধী দলও কিন্তু ছিল, কিন্তু এদের বাইরে গিয়ে এই রুমিন ফারহানা কিংবা হারুন সাহেবরা যেভাবে কথা বলতেন, সংসদটা প্রাণবন্ত করে তারাই রেখেছিলেন বেসিক্যালি। তো সেক্ষেত্রে এখনকার যে বিরোধী দল, কম্পারেটিভলি আমি যদি কম্পেয়ার করতে চাই, এখনকার বিরোধী দলেও 5-6 জন একেবারে নতুন মুখ, মানে একেবারে নবীন দলের নবীন রাজনীতিবিদ আছেন। তারা কতটুকু সোচ্চার ভূমিকা পালন করতে পারছেন এই সংসদে, আপনার কাছে একটু জিজ্ঞেস প্রশ্নটা থেকে গেল, কারণ প্রথম অধিবেশন থেকে আমরা কি পেলাম আপনার কাছে থেকে তো অবশ্যই জানবো। আমি একটু চলে আসি মোশাররফ আহমেদ ঠাকুর আপনার কাছে। সেটা হলো যেমনটা বলছিলেন যে মুজিবুর রহমান মঞ্জু, যে রাজনীতিতে আসলে এই রাজনীতিবিদদের দায়িত্ব তো বেড়েছে, তাই না? মানে রাজনীতির ধরন পাল্টেছে, রাজনীতির ভাষা বদলেছে, রাজনীতিতে নতুনরা এসেছে, নতুন প্রজন্মের কাছে এক ধরনের রাজনৈতিক প্রত্যাশা তৈরি হয়েছে, মানুষ রাজনীতিবিদদের কাছে নতুন কিছু চাইছে বা নতুন কিছু প্রত্যাশা করছে। 18 থেকে 80 প্রত্যেকে রাজনীতি সচেতন, এখন সকলেই তাদের ভোটটা দিতে চায়, সকলেই তাদের ভোটটা সঠিক মানুষকে দিতে চায়, সঠিক প্রার্থীকে দিতে চায়। তো সেক্ষেত্রে রাজনীতিবিদদেরকেও তো এক ধরনের দায়িত্ব বাড়ার কথা, মানে বৃদ্ধি পাওয়ার কথা। আপনার কি মনে হয় যে আমাদের দেশের রাজনীতিবিদরা সেই মাপকাঠিতে এখন পর্যন্ত মানে উতরে গেছেন বা উতরে যাওয়ার যোগ্যতা অর্জন করেছেন? কি মনে হয় মোশাররফ আহমেদ ঠাকুর? আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপর দিব্যজ্ঞ আলোচক, আমার খুব প্রিয় দুইজন মানুষ, একজন কবি সোহরাব হাসান এবং জননেতা মুজিবুর রহমান মঞ্জু। শুনুন, বাংলাদেশে তার যুগের জন্য রাজনৈতিক নেতারা, যেমন মৌলানা ভাসানী যখন 70-এর ভয়াবহ জলোচ্ছ্বাসের পরে এসে বলছেন ওরা কেউ আসেনি, ওটা ওই সময় ছিল, ওই সময়ের জন্য ওইটাই বিপ্লব। তো আমি আপনাকে বলছি 57 সালে যখন বলেছেন উনি আপনাদেরকে আসসালামু আলাইকুম জানাতে বাধ্য হবে পূর্ব বাংলার মানুষ, ওটা ছিল ওই সময়ের জন্য সেরা বিদ্রোহ, সেরা রাজপথ। তো এই জন্য আমি আপনাকে বলছি যে রাজনীতিবিদরা যাই বলেন, যে বাংলাদেশের রাজনীতিবিদরাই মূলত দায়িত্বটা পালন করেছেন। আপনি দেখবেন যে শেখ মুজিবুর রহমানের সময়, শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ তাকে সামনে রেখে বাংলাদেশের মানুষ যুদ্ধ করেছেন, জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যুদ্ধ করেছেন, বাট শেখ মুজিবের নামটাই ছিল সামনে। আবার শেখ মুজিব যখন স্বৈরাচার হয়ে গিয়েছেন 72 থেকে, তার দলের ছেলেরাই প্রথম রুখে দাঁড়িয়েছে, জাসদ, অন্যান্যরা রুখে দাঁড়িয়েছে। আপনি দেখুন এরশাদের বিরুদ্ধে লাগাতার 9 বছর সংগ্রাম রাজনীতিবিদরা করেছে, তত্ত্বাবধায়ক সরকার রাজনীতিবিদরা এনেছে, কেউ দাবি করেছেন, কেউ পূরণ করেছেন। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এই যে 15-16 বছরের স্যাক্রিফাইস, এটা সব রাজনীতিবিদদের। আপনি অন্য কোনো পেশার কি এইরকম দেখাতে পারবেন? তো যাই, এরপরে বলবেন যে এরশাদের পতনের সময় আমাদের সাংবাদিকরা একেবারে কি দুঃসাহস নিয়ে একবারে পত্রিকা বন্ধ করে দিলেন, ব্ল্যাকআউট বাংলাদেশ, এবং এরশাদের পতন নিশ্চিত হয়ে গেল। তো এই জন্য আমি একটু বলছি, বাংলাদেশের রাজনীতিবিদ, সাংবাদিক, বাংলাদেশের মানুষ বারবার সংগ্রাম করে, বারবার অভ্যুত্থান করে, বারবার এই যে করে, আমি মনে করি এটা আমাদের স্বাধীনতা যুদ্ধে, যে যুদ্ধের পর যে আমাদের কিছু অপূর্ণতা পাওয়ার ও অপ্রাপ্তি ছিল, এইখান থেকে এটাকে মানুষ বারবার 71-কে রিক্লেইম করে বারবার 71-এর সে পূর্ণতা চায়, তার মেমোরিতে যে যুদ্ধ,
এই যুদ্ধের যে চাওয়া, এটাকে সে যখনই দেখে এটা পূর্ণ হয় নাই, তখন সে অভ্যুত্থান করে, বিপ্লব করে, এরকম। তো আমি আপনাকে বলি যে ও ইদানিং একটা ভুল শব্দ আমরা ইউজ করছি, সেটার নাম হচ্ছে জুলাই যুদ্ধ। যুদ্ধ যদি ব্যাটল এবং সবশেষে ওয়ার বলেন, তো যুদ্ধ দুই পক্ষে অস্ত্র থাকে, আর এক পক্ষে যখন অস্ত্র থাকে আরেক পক্ষ নিরস্ত্র থাকে, এটা মুভমেন্ট হয়। তো মুভমেন্ট সফল বিফলও হয়। তো এই জন্য আমি আপনাকে বলছি যে, তো যদি এটাকে যুদ্ধ বলে আমরা আখ্যায়িত করি, জুলাই যুদ্ধ, তাইলে অপরপক্ষের কাছে কি পরিমাণ অস্ত্র ছিল, তারা জয়ী হলেন। এই অস্ত্রশস্ত্রগুলি রাষ্ট্রের যে সংরক্ষণাগার আছে, এখানে তারা জমা দিয়ে দিলে পারেন। এতে তাদের মঙ্গল, জনগণের মঙ্গল, দেশের মঙ্গল। আর আপনি যেটা বলেছেন যে নবীন তো বিএনপির সদস্যদের মধ্যে 146 জন নবীন নিউ পার্লামেন্টে, এবং এইবারের পার্লামেন্টটা একটা অভূতপূর্ব পার্লামেন্ট। আমি আসবো মোশাররফ আহমেদ ঠাকুর, পার্লামেন্ট নিয়ে আসবো। আমি শব্দ যোগ করি, অভূতপূর্ব পার্লামেন্ট। লিডার অফ দ্য হাউস এবং লিডার অফ দ্য অপোজিশন দুইজনই পার্লামেন্টে এবার জীবনের প্রথম এবং একেবারে প্রথম, খুব কম হয়েছে। প্রথম হচ্ছে বিরোধী দলীয় নেতা যিনি হয়েছেন তিনিও প্রথম, এবং প্রধানমন্ত্রী হয়েছেন, প্রধান সরকারি দলের প্রধান যিনি আছেন তিনিও প্রথম, একেবারেই প্রথম। সেই প্রথম, সব কিছু প্রথম, নতুন একেবারে। তারা কিভাবে সংসদ চালাচ্ছেন এবং প্রথম অধিবেশনটা কেমন দেখলাম, আপনাদের তিনজনের কাছে প্রশ্ন রাখবো। কিন্তু আমি সোহরব হাসান আপনার কাছে একটু, যেহেতু রাজনীতি নিয়ে কথা বলছি, সোহরব হাসান, আমি তার কাছে একটু আলাদাভাবেই প্রশ্নটা রাখতে চাই, যেহেতু রাজনীতির সাথে রাজনীতি সম্পৃক্ত, এবং বাংলাদেশের রাজনীতি, ভারতের রাজনীতি একটি আরেকটিকে নানাভাবে প্রভাবিত করে। আমরা দেখেছি বাংলাদেশের রাজনীতির উপরে ভারতের রাজনীতির প্রভাব রয়েছে, ভারতের রাজনীতির উপরে বাংলাদেশের প্রভাব রয়েছে কিনা সেটাও আপনি নিশ্চয়ই একটু বলবেন। সেই সাথে আমি একটু যুক্ত করি যে 208টি আসন নিয়ে সর্বশেষ যদি আমি বলি আপনাকে, সর্বশেষটাই দেখে এসেছিলাম 207টি আসন নিয়ে পশ্চিমবঙ্গের যে বিধানসভা নির্বাচনে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পেয়েছে এবং নিশ্চিত করছে এরকম একটা খবর আমি সবশেষ দেখে এসেছি। তো সেই সংখ্যাটার উপরে ডিপেন্ড করে যদি আমি বলি, এই পশ্চিমবঙ্গের এই নির্বাচনটি এবং বিজেপির এই সংখ্যাগরিষ্ঠতা বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের প্রভাব কিন্তু ফেলতে যাচ্ছে, সেটি কি রকম হবে? আপনি আপনার এই প্রশ্নের আগে আমি একটা বাক্য বলি, সেটা হচ্ছে যে আমাদের সংসদ অনেক ক্ষেত্রে, এই ত্রয়োদশ জাতীয় সংসদ ব্যতিক্রমী, আবার অনেক ক্ষেত্রে সফল হয়নি, এটাও বলতে হবে। প্রথম অধিবেশনে জনজীবনের সমস্যা নিয়ে খুব কম আলোচনা হয়েছে। আলোচনা হয়েছে ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামো বা রূপরেখা কি হবে, এটির সরকারি দল কিভাবে দেখছে, বিরোধী দল কিভাবে দেখছে, অর্থাৎ জুলাই সনদ, গণভোট, সংবিধান সংস্কার পরিষদ, এটা নিয়েই অধিবেশনের প্রায় মানে বেশিরভাগ সময় এটা নিয়ে কাটিয়ে দিয়েছে। যে কারণে জ্বালানি সংকট, হামের প্রাদুর্ভাব, হাওরে কৃষকের ধান ভেসে যাওয়া, এসব নিয়ে আলোচনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, এসব নিয়ে আলোচনা কম হয়েছে। আমি মনে করি মানুষ কিন্তু এই মুহূর্তে, যেটি ঠাকুর ভাই বলছিলেন যে মানুষ কখন কোনটা শুনতে চায়, জুলাই সনদের ভিত্তিতে তো নির্বাচন হয়েছে, এখন সরকারি দল বিরোধী দল উভয়ের দায়িত্ব সংসদটা কার্যকর করা, দেশটা সঠিকভাবে পরিচালনা করা। এখন কিভাবে পরিচালনা করব, এতে প্রথম অধিবেশন চলে গেছে, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম অধিবেশন যদি এভাবে চলে যায়, কারণ আগামী অধিবেশনটা হবে বাজেট অধিবেশন, বাজেট ছাড়া অন্য বিষয় নিয়ে আলোচনা হবে না, তাহলে কিন্তু আমরা সেই ব্যর্থতার যে চক্র, সেই চক্রেই ঘুরপাক খাবো। এখন হচ্ছে পশ্চিমবঙ্গের নির্বাচন, বাংলাদেশের এটা ঠিক অতি আমাদের নিকট প্রতিবেশী এবং একই ভাষাভাষী। ভারতের অন্য অংশের সাথে যে সম্পর্ক বাংলাদেশের, পশ্চিমবঙ্গের সাথে সম্পর্কটা অনেক বেশি নিবিড়। আবার দ্বন্দ্বও আছে, সংঘাতও আছে, কারণ সীমান্তে যে বাংলাদেশে মানুষ মারা যায় সেটা পশ্চিমবঙ্গেই বেশি, মানে সীমান্তবর্তী এলাকায় বেশি। এটি তো আর গুজরাটের সাথে আমাদের সীমান্ত নেই, সুতরাং সেই সমস্যাটা সেখানে নেই। এখন এই যে পশ্চিমবঙ্গে আমরা ধরে নিয়েছিলাম, এবং পশ্চিমবঙ্গের একটা বড় দীর্ঘদিন
একবারে 47 থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতি এটা একটা বড় হাতিয়ার ছিল রাজনীতির। সেটা যারা সরকারি দলে ছিল এবং যারা বিরোধী দলে ছিল সেটা অনুসরণ করত। এবং পশ্চিমবঙ্গে ওই অর্থে কিন্তু দাঙ্গা হয়নি 50-এর পর। এখন বিজেপির উত্থান বা বিজেপির এটাই হচ্ছে দাঙ্গা না হলে যে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকে তাও কিন্তু নয়, কারণ বিজেপির রাজনীতিটা হচ্ছে ধর্মভিত্তিক। এখন এক ধর্মভিত্তিক রাজনীতির কিন্তু অনেক সীমাবদ্ধতা আছে। অন্য ধর্মের মানুষকে কিভাবে দেখে এবং অন্য ধর্মের মানুষকে সন্দেহের চোখে দেখে। পশ্চিমবঙ্গের নির্বাচনে ভোটার তালিকা নিয়ে আমরা যে সর্বশেষ তথ্য হচ্ছে যে ভোটার তালিকা যাচাই বাছাইয়ে উদ্দেশ্য ছিল সেখানে মুসলিম সংখ্যালঘুদের তালিকা থেকে বাদ দেওয়া বেশি, কিন্তু যাচাই বাছাই শেষ পর্যন্ত দেখা গেছে তাদের নয় বরং সংখ্যা গুরু সম্প্রদায়েরই বেশি বাদ পড়েছে। এটা নানা কারণেই হয়েছে। এখন নির্বাচনী ফল কার কি ছিল, এখানে আমি বলবো যে ধর্মীয় কার্ড যতটা কাজে লেগেছে তার চেয়ে বেশি কাজে লেগেছে সেখানকার জনজীবনের সমস্যা, বেকারত্ব, চাকরি না থাকা, শিল্প না থাকা এবং মানুষের দারিদ্র্য থেকে মুক্তি না হওয়া। অর্থাৎ মমতা ব্যানার্জি এই 15 বছর খুব ভালোভাবে রাজ্য চালিয়েছেন, কিন্তু তিনি অর্থনৈতিক উন্নয়নটা করতে পারেননি। সুতরাং এবারে কিন্তু এই ধাক্কাটা পড়েছে। এখন বাংলাদেশে কিভাবে পড়বে, পশ্চিমবঙ্গ বা সারা ভারত বাংলাদেশকে কিভাবে দেখে? দেখুন, ভারতের একজন কেন্দ্রীয় নেতা, কেন্দ্রীয় মন্ত্রী, সবচেয়ে প্রধানমন্ত্রীর পর সবচেয়ে যে প্রভাবশালী মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলেছেন যেখানে কাঁটাতার নেই সেখানে বাংলাদেশ ভারত সীমান্তে কুমির ও সাপ ছেড়ে দেওয়া হবে। মানে একজন রাজনীতিক, একটি গণতান্ত্রিক দেশের নেতা এই ভাষায় কথা বলতে পারে, এটা খুবই লজ্জার। আমি একটা বিরতি নিব, বিরতি নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব, কারণ এই নির্বাচনটি আসলে বাংলাদেশের রাজনীতিতে কি ধরনের প্রভাব ফেলবে এটি আমাদের জানা দরকার। এবং যেহেতু খুব অতি সম্প্রতি বাংলাদেশেও নির্বাচন হয়ে গেছে এবং নতুন সরকার দেশ চালাচ্ছে এবং সেই সরকারের সাথে এই সরকারের সম্পর্কটা কেমন হবে নিশ্চয়ই জানবো। দর্শক, দেশ সাম্প্রতিক একটা বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার নিবেদিত দেশ সাম্প্রতিক রাজনৈতিক বোঝাপড়া ও কৌশল নিয়ে কথা বলছিলাম। আমি আলোচনায় ফিরতে চাই এবং শুরুতেই আমি মুজিবুর রহমান মঞ্জু আপনাকে দিয়ে শুরু করেছিলাম এবং একটি প্রশ্ন রেখে গেছিলাম, সেটা হলো যে বিরোধী দলের ভূমিকা, মানে বিরোধী দলের অংশ হিসেবে যে 6 জন একেবারে নতুন রাজনৈতিক নেতা আমাদের এখন সাংসদ হিসেবে আছেন, তাদের ভূমিকাটা এবার প্রথম অধিবেশনে কেমন দেখলেন? আপনি এক জায়গাতে মন্তব্য করেছেন যে বিএনপির এই 2 মাসের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড দেখেই আগামী 58 মাস কেমন যাবে সেটা আপনি অনুমান করেছেন। তো আমি একটু জানতে চাই যে এই নবীন যে সাংসদরা রয়েছে তাদের ভূমিকা আপনি কেমন দেখলেন? নবীন সংসদ হিসেবে আমি মনে করি যে তাদের তো যেহেতু খুব বেশি এক্সপিরিয়েন্স গ্যাদার করার সুযোগও ছিল না, কারণ দীর্ঘ প্রায় তো 16 বছর আমরা ওই ধরনের কোনো সংসদীয় রাজনীতি দেখি নাই। সেই হিসাবে আমি মনে করি যে তারা কিন্তু একটা প্রজ্ঞার ছাপ রাখতে পেরেছেন। বিশেষ করে বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলামের লাস্ট যে বক্তব্যটা খুবই ব্যালেন্সড একটা বক্তব্য ছিল এবং আমি যেটা মনে করি যে সংসদীয় রীতিনীতিতে সেটা স্পষ্টতা সেটা তৈরি হয়েছে এবং এক ধরনের পার্সোনালিটিও সেখানে তিনি রাখতে পেরেছেন। আর হাসনাত আবদুল্লাহর কথা যেটা বলা যায়, তার যে একটা প্রতিবাদী রূপ, সেই রূপটা তিনি রেখেছেন এবং আমি বিশ্বাস করি যে বিরোধী দলের যে এই অংশটা, যে তরুণ অংশটা, এবং জামাতেরও বেশ কয়েকজন তরুণ সংসদ সদস্যদেরকে আমরা দেখেছি, যে আমরা মনে করছি আস্তে আস্তে তারা হয়তো পোক্ত হয়ে উঠবেন। কারণ দেখেন, একটা জিনিস তাদের অভিজ্ঞতার অভাব যেটা আমি লক্ষ্য করলাম, সরকারি দল এবং বিরোধী দলের তো একটা অ্যাজ এ হোল সময় বন্টন থাকে, তাই না? তো সরকারি দল যেহেতু একটু অভিজ্ঞ, সরকারি দল যেটা করেছে, ধরেন সরকারি দলের 4 ঘন্টা সময় বরাদ্দ আছে, ওনারা তাদের বিজ্ঞ লোকদেরকে এই 4 ঘন্টা সময় ভাগ করে দিয়েছেন, সেখানে সবাইকে দেন নাই। কিন্তু বিরোধী দল যেটা করেছেন, তার হয়তো 3 ঘন্টা বা 2 ঘন্টা সময় বরাদ্দ আছে, তিনি তার সব লোককে 2 মিনিট, 5 মিনিট, 3 মিনিট করে ভাগ করে দিয়েছেন। ফলে অ্যাপারেন্টলি কি হচ্ছে, সরকারি দলের লোকেরা মনে হচ্ছে যে একজন 20 মিনিট 15 মিনিট করে বক্তব্য দিতে পারছেন, আর বিরোধী দলের সদস্যরা দিতে পারছেন মাত্র 3 মিনিট 2 মিনিট করে। এই অভিজ্ঞতা নাই যে আসলে তো পাবলিক মনে করবে কিরে
মানে পাবলিকও না, বিরোধী দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে তাদেরকে কথা বলার সময় দেওয়া ওই যে হচ্ছে না, কিন্তু অনভিজ্ঞতার কারণে তারা যদি এটা করতো হ্যাঁ। যে ঠিক আছে আমাদের পক্ষ থেকে 5 জন বক্তব্য দিবে, 5 জনকে আমরা এই 2 ঘন্টা বা 1 ঘন্টা ভাগ করে দেব, তাহলে একজনে কিন্তু 10 থেকে 15 মিনিট করে সময় পেত। ওকে, এখন তারা মনে করছে কি আমরা 2 মিনিট 3 মিনিট পাচ্ছি, ওনারা তো অনেকক্ষণ ধরে কথা বেশি বলছেন, পাচ্ছেন কেন, আমাদেরকে সরকারি সময় দল কম কি দেওয়া- বেশি পাচ্ছে কেন? কম আসলে দেওয়া আসলে এটা হচ্ছে। হচ্ছে একটা টেকনিক্যাল ইস্যু, যে টেকনিক্যাল নলেজটা হয়তো বিরোধী দল এখন ভবিষ্যতে বুঝতে পারবে। এরপরের নাম্বার অধিবেশনে হয়তো বা তারা এটা রিয়েলাইজ আচ্ছা, করবে। সরকারি দলের আরেকটা আমি বলি যে সরকারি দল যেটা করে, পেয়েছে সময় ঠিক আছে, কিন্তু তার হয়তো একজন সদস্য 10 মিনিট সময় পেলেন, কিন্তু 5 মিনিটই উনি দেখা যাচ্ছে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারপরে তারেক রহমানের বন্দনা করতে করতে উনি হয়তো দেখা যাচ্ছে 4 থেকে 5 মিনিট সময় নষ্ট করে ফেলছেন। তো সরকারি দল, বিরোধী দল কিন্তু আবার এদিক থেকে খুব ভালো আছে, খুব বেশি সময় নষ্ট করছে না, 2 মিনিটে 3 মিনিটে যতটুকু পারছে তারা তাদের মানে সাবস্টেন্সটা তুলে ধরতে পারছে। তুলে ধরতে তো এই জায়গা থেকে আমি যেটা দেখি যে এই তরুণরা আস্তে আস্তে অভিজ্ঞতা অর্জন করবে, এবং আমি হোপফুল যে নেক্সট টাইমে শুধু সংখ্যার কারণে না, তারা তাদের কোয়ালিটিও ডেভেলপমেন্ট ডেভেলপ ওকে, আপনি করবে। আশাবাদী। মুজিবুর রহমান মঞ্জু, আপনাকে থামাতে হচ্ছে, আমি চলে আসবো মোশাররফ আহমেদ ঠাকুর আপনার কাছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার তিনি বলছেন, শুধু জনগণ নয়, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবও নিশ্চয়ই হ্যাঁতেই ভোট দিয়েছেন, যেহেতু তিনি হ্যাঁ ভোট দিতে বলেছেন। আজকে সংসদে দাঁড়িয়ে নিজের ভোটের বিরুদ্ধে আপনি অবস্থান গ্রহণ করবেন, আপনার রায়কে আপনি অমান্য করবেন, এটা তো অন্তহীন প্রতারণা, এক ধরনের প্রতারণার অভিযোগ বিএনপির প্রতি করা হচ্ছে। আপনি এর উত্তরে কি বলবেন? নিশ্চয়ই আপনার মন্তব্য যুক্ত করতে চাইবেন। মোশাররফ আহমেদ ঠাকুর। ধন্যবাদ আপনাকে। মিয়া গোলাম পরোয়ার তো একতরফা বললে তো হবে না, তারেক রহমান নিজেও পার্লামেন্টে বলেছেন, বাইরে বলেছেন যে আমরা বৃষ্টিতে ভিজিয়া ছাতা ধরিয়া যাহা স্বাক্ষর করিয়াছিলাম পার্লামেন্টের সামনে, আমরা তাহা বাস্তবায়ন করব। তো এখন মিয়া গোলাম পরোয়ারের কাছে গিয়া কি আবার কোরআন শরীফ নিয়ে কসম খাইয়া বলিতে হইবে যে আমরা এটা করিব? যদি বিএনপি না করে, বিএনপি যেটা করেছে যতটুকুন তারা স্বাক্ষর করেছে জালিয়াতি ছাড়া, ডক্টর ইউনূস এবং আলী রিয়াজের যে জালিয়াতি মার্কা, একটা হচ্ছে জুলাই সন্ধ্যার 2টা ফেজ। একটা ফেজ হচ্ছে যেটা রাজনৈতিক দলগুলি স্বাক্ষর করেছে, 25টি রাজনৈতিক দলের 50 জন স্বাক্ষর করেছেন। আর একটা হচ্ছে যে ডক্টর ইউনূস আর আলী রিয়াজ যাহা ভোটের জন্য দিয়েছেন। তো এই দুটো জালিয়াতি মার্কা জিনিসটা তার দায়িত্ব নাই, বিএনপির দায়িত্ব নাই, আর যেটা তারা স্বাক্ষর করেছেন সেইটা তারা বাস্তবায়ন করবেন। এটা হচ্ছে বিএনপির কমিটমেন্ট। তো এখন মিয়া গোলাম পরোয়ারা কোনটা চান? তারা যেটা স্বাক্ষর করিয়েছিলেন এটা, না জালিয়াতি পূর্ণ যে জুলাই সন্ধ্যা আছে ওইটা চান? জালিয়াতির হলে তো জালিয়াতি মার্কা জিনিসটা তো বিএনপি তো অ্যাকসেপ্ট করবে না। এখন উনি গিয়া যা বলার উনি বলতে পারে। আরেকটা হচ্ছে যে আমি মনে করি আপনার সাথে যেটা যোগ করা দরকার, খুব ইমার্জেন্সি একটা কাজ, যেটা পার্লামেন্টে হলো না ওইভাবে আলোচনাটা। হাওড়ে কৃষকদের ধান তলিয়ে যাচ্ছে, এবং এখানে দেখুন কতটা পুরো সুনামগঞ্জ, হবিগঞ্জের অর্ধেক, ওদিকে ইটনা মিঠামইন অষ্টগ্রাম, ওদিকে নেত্রকোনার খালিয়াজুরি মোহনগঞ্জ, এই পুরো অঞ্চলটাকে নিয়ে এখানে একটা ভাটি অঞ্চল, এখানে পুরো ওই অঞ্চলের ধানটা ডুবে গেছে। এই লোকগুলির ফসল একটা ফসল শুধুমাত্র বড়। এই ফসলের যে হারানো কৃষক, তাদের আগামী 1 বছর কিভাবে চলবে এটা নিয়ে সরকারের আলোচনা হওয়া উচিত। আমি মনে করি কৃষি মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটি তারা যেন আলোচনা করেন। আর হচ্ছে হামের প্রাদুর্ভাব, হামের মধ্যে 294 জন বাচ্চা মারা গেছে, এটা খুবই দুঃখজনক, সবার এটা ব্যতীত হওয়া উচিত। 2 নম্বর হচ্ছে যে আমি মনে করি যে হামের প্রাদুর্ভাবের মধ্যে নতুন একটা আইডিয়া, নতুন একটা বিষয় আসছে, সেটা হচ্ছে যে বড়রা সাধারণত হাম আক্রান্ত হন না, কিন্তু হচ্ছেন এবার। তো সেই ক্ষেত্রে হামের যে ভাইরাস আছে, ভাইরাসের ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেল কিনা, জিনোম সিকোয়েন্স যেটাকে বলে, এটা চেঞ্জ হলো কিনা, এটার উপর গুরুত্ব দেওয়া উচিত। এবং বিশেষত গর্ভবতী মায়েদের জন্য, যে আমি একটা খবর জানি যে আজকে একজন ডাক্তারের সাথে ছিল, তিনি বলেছেন গর্ভবতী মায়েরা ইয়েতে যাবেন না, এই হলুদ সবজি শাকসবজি খাবেন।
ভিটামিন এ ক্যাপসুল নেবেন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। মানে আমি হ্যাঁ, একটু জানতে রোগ চাই যে মোশাররফ প্রতিরোধ আহমেদ ক্ষমতা ঠাকুর বাড়বে। এই বিষয়গুলো নিয়ে যেগুলো জনস্বার্থ সম্পৃক্ত যে বিষয়গুলো ছিল আমি সেগুলো শেষ করে নিয়ে দিই, আমি শেষ করে সংসদে দিই, কেন আমি শেষ আলোচনা করে হলো না? আমি শেষ করে দিই। তারপর হচ্ছে যে অযথা কোনো জনসমাবেশে যেখানে অনেক লোকজনের জনসমাগম আছে, জনসমাগম আছে সেইখানে যেন না যান এবং সবাই যেন মাস্ক পরেন। তো আর এমনি কেন হলো না এটার জন্য সরকারি দল দায়ী না বিরোধী দল দায়ী, এটা তো আলোচনা তো করতেই পারি। হ্যাঁ, তো আলোচনা না করে বরঞ্চ আমি মনে করি যে আমাদের প্রত্যেককে আমি অনুরোধ জানাবো, আপনাদের প্রত্যেকের যেটুকুন বিশেষজ্ঞদের কাছ থেকে পাওয়া নলেজ আছে এটা শেয়ার করবেন হ্যাঁ, এবং সবাই সুস্থ অবশ্যই। থাকার জন্য ব্যবস্থা নেবেন। এবং বিশেষ করে গর্ভবতী মায়েদেরকে এখনই গর্ভবতী এটি মা আসলে যারা আছেন, তথ্য মন্ত্রণালয়ের একটা বিশেষ ভূমিকা রয়েছে। এদেরকে এখনই ক্যাপসুল এবং কি বলে এই হলুদ শাকসবজি ভিটামিন ডি যেটা দেয় এদেরকে দেওয়া উচিত। একজন ডাক্তার ডাক্তারদের পরামর্শ মুস্তাক অনুযায়ী। হোসেন আমি মোশাররফ মুস্তাক আহমেদ হোসেন ঠাকুর, জানতেন এবং হ্যাঁ। ডাক্তার আব্দুল্লাহ আজকেও ছিলেন, উনিও তাই বললেন। আমি আমার কোনো প্রেসক্রিপশন বলি নাই, ওনাদের বিশেষজ্ঞদের আপনি পৌঁছে দিলেন মানুষ পর্যন্ত। অসংখ্য ধন্যবাদ মোশাররফ আহমেদ ঠাকুর আপনার এই ইনফরমেশন টুকুর জন্য। নিশ্চয়ই মানুষ যারা শুনছেন তারা এই আপনার এই পরামর্শটুকু কাজে লাগবে যাদের প্রয়োজন তাদের। আমি একটা বিরতি নিব, বিরতির পর এসে সোহরাব হাসান আপনার কাছে ওই পশ্চিমবঙ্গ নির্বাচন নিয়ে প্রশ্নটি থাকবে, আপনার কাছে ফিরে আসবো। দর্শক, একটা বিরতি নিচ্ছি, দেশ সম্প্রতিকে সঙ্গে থাকুন। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ারবার নিবেদিত দেশ সম্প্রতিকে। রাজনৈতিক বোঝাপড়া এবং কৌশল নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমি আলোচনাতে শুরুতেই চলে যেতে চাই সোহরাব হাসান আপনার কাছে, এবং পশ্চিমবঙ্গের এই যে বিধানসভা নির্বাচনে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা 207টি সর্বশেষ আমি যতটুকু জানি, সেটি বেড়েছে কিনা সেটি এখন পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছায়নি। এই নির্বাচনটি কি ধরনের প্রভাব ফেলতে যাচ্ছে বলে আপনি মনে করেন এবং কি ধরনের প্রভাব সেটি হতে যাচ্ছে? সোহরাব হাসান। বাংলাদেশের যে ক্ষমতা পরিবর্তন হলো 2024-এ গণ অভ্যুত্থানের পর, সেটি ভারতের রাজনীতিতে বিরাট প্রভাব ফেলছে। ভারতে সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়া নিয়ে বাংলাদেশের প্রভাব পড়েছে। সুতরাং পশ্চিমবঙ্গ অতি নিকট প্রতিবেশী আমাদের, সেখানকার রাজনৈতিক এই উত্থান পতন অবশ্যই প্রভাব ফেলবে। তবে এখানে একটি স্বস্তির খবর, মানে ক্ষীণ আশার খবর, সেটা হচ্ছে এতদিন যে তিস্তার পানি চুক্তি হয়নি সেটার বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকার, এই সরকার বিজেপি সরকারই, নরেন্দ্র মোদীর সরকার, তারা বলছে আমরা পশ্চিমবঙ্গের জন্য পারছি না, আমরা এটা চুক্তিটা করতে চাই। ওটা তো হাসিনার সাথে ছিল ডিলটা, এখন তো আর হাসিনা নাই। না দেখো, বিজেপি না, বাংলাদেশের সাথে ডিলটা হচ্ছে বাংলাদেশের সাথে, বাংলাদেশের জনগণের সাথে। এখন যদি তারা ওই দোহাই দেওয়ার সুযোগ নেই, কারণ পশ্চিমবঙ্গে তাদেরই সরকার আসছে। এখন যদি এই চুক্তিটা করেন, আপনি কি আশাবাদী? মানে মঞ্জু ভাই যেটা বললো, না আশাবাদী তো হবই, কারণ আমরা কি চাইবো যে আমরা এই ভাটের দেশ হিসাবে এই পানি থেকে বঞ্চিত হতে থাকবো? আর এই যে তিস্তা প্রকল্প, এটা কবে হবে? তার আগে কি উত্তরাঞ্চল মরুভূমি হবে? সেটা তো হতে পারে না। দ্বিতীয় হচ্ছে যে গঙ্গার পানি বন্ধের চুক্তি কিন্তু মেয়াদ শেষ হচ্ছে এই ডিসেম্বরেই। এটি যদি নবায়ন না হয়, বা এটি যদি বা কি বলে নবায়ন অথবা এটি সময় বাড়ানো না হয়, তাহলে কিন্তু ভারত যে কোনো সময় বলতে পারতে আমরা তো বিজেপির সাথে এই সরকারের, বাংলাদেশের ঠিক বর্তমান সরকারের সম্পর্কটা কেমন হবে বলে মনে হচ্ছে আপনার কাছে? না, যেহেতু কেন্দ্রীয় সরকারের সাথে একটা বোঝাপড়া হয়ে গেছে, কেন্দ্রীয় সরকার বলেছে যে বাংলাদেশের নির্বাচিত সরকারের সাথে আমরা কাজ করতে চাই, এবং নির্বাচিত সরকার মানে বিএনপি সরকার, এবং বিএনপি সরকারের ক্ষমতায় আসার পর তারা ইতিমধ্যে কিছু কিছু তো ইতিবাচক ইঙ্গিত দিয়েছে। একটা হলো ভিসা, এবং পশ্চিমবঙ্গে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হলো 4 তারিখ। আমি সংবাদ মাধ্যমে দেখলাম যে 5-6 তারিখ থেকে সাধারণ ভিসার উপর যে নিষেধাজ্ঞা ছিল, বিধিনিষেধ ছিল, সেটা তুলে নিচ্ছে। অর্থাৎ এখন পর্যটন ভিসায় ব্যবসায়ী এবং মেডিকেল ভিসার পাশাপাশি পর্যটন ভিসায় সেখানে যেতে পারবে বাংলাদেশের নাগরিকরা। এটি একটি ইতিবাচক। ব্যবসা বাণিজ্য কিন্তু খুব কমেছে তা না, ভারত থেকে বরং এই অন্তর্বর্তী সরকারের সময় আমদানি বেড়েছে, বরং আমাদের রপ্তানি কমেছিল। আশা করি সেই রপ্তানিটা বাড়বে। আর আরেকটি যেটা ছিল, তারা এক ধরনের ট্রানজিট আমাদের দিত, তৃতীয় দেশে পণ্য পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ থেকে বাংলাদেশের স্থলপথে সেই পণ্য যেয়ে
হয় সমুদ্রপথে বা আকাশপথে সেই পণ্য তৃতীয় দেশে যেত। এটি অন্তর্বর্তী সরকারের সময় তারা বন্ধ করে দিয়েছিল। আমরা আশা করব অন্যান্য অমীমাংসিত বিষয় বাদ দিলেও এই দুটি বিষয় যে সুবিধা তারা বাতিল করেছে সেটা পুনর্বহাল করবে। আর সবশেষে আপনার যে বক্তব্য সেটা হচ্ছে মঞ্জু ভাইয়ের কথা ধরে বলছি। মঞ্জু ভাই বলছে যে বিরোধী দলের স্পিকার বিরোধী দলকে সময় কম দিয়েছে। আমরা এখানে দেখলাম যে আপনি আমাদের তিনজনকে সময় কম দিয়েছেন। আমি স্পিকারের থেকে আসলে আমার কাছে আমার সময় আপনি জানেন সৌরভ ভাই, তারপরও কেন আপনি এই অভিযোগটা আমাকে কেন দিলেন? আমি আপনাকে না, এর মাধ্যমে আচ্ছা, আমি সৌরভ ভাইয়ের এর মাধ্যমে দেশ টিভির দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যাতে দাবি করে যে এদের বেশি সময় দিতে সময়গুলো হবে। একটু বাড়িয়ে দেওয়া হোক। আপনারা অসংখ্য ধন্যবাদ। আমি এই যে পশ্চিমবঙ্গের এই নির্বাচনটি নিয়ে বাংলাদেশের উপরে, বাংলাদেশের রাজনীতিতে প্রভাব নিয়ে আপনাদের দুজনের কাছে একটু ছোট ছোট করে জেনে নিতে চাই। মুজিবুর রহমান মঞ্জু, আপনি কি বলছেন? প্রথম কথা হচ্ছে যে ভারতের কেন্দ্রীয় সরকার তো বিজেপি আছে, তো সুতরাং বিজেপি আমাদের সাথে যে আচরণটা করছে আমরা দেখেছি যে বাংলাদেশকে স্টেট হিসেবে তারা বিবেচনা করে নাই, বরং তারা হাসিনার সাথে এই ডিলটা করেছে। সুতরাং তাদের যদি মৌলিক নীতি পরিবর্তন না হয়, কোনো একটা অঙ্গরাজ্যের খুব বেশি এখানে বৈদেশিক নীতির উপরে প্রভাব নাই। বরং আমরা দেখেছি যে বিজেপি আমাদের সাথে একটা ছলচাতুরির আশ্রয় নিয়েছে, যে বলেছে পশ্চিমবঙ্গ সরকার চাচ্ছে না দেখে আপনাদেরকে পানি দিতে পারছে না। এটা তাদের, কারণ ইন্ডিয়ানরা আর কিছু হোক না হোক তাদের ন্যাশনাল ইস্যুতে তাদের মধ্যে আবার কিন্তু একটা ঐক্যবদ্ধতা আছে। আমরা দেখেছি শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে আবার সবাই তারা ইউনাইটেড হয়ে গেছে, কি বিজেপি কি কংগ্রেস সবাই কিন্তু একসাথে হয়েছে। সেই জন্য আমি যেটা মনে করি যে এখানে যে খুব বড় ধরনের প্রভাব পড়বে তা না, তবে একটা ক্রাইসিসের আমরা ফেস করব, সেটা হচ্ছে যে তারা আমাদের এখানে শরণার্থী ঠেলে দেওয়ার জন্য যে প্ল্যানটা করছে বা যে ষড়যন্ত্রটা করছে, এটা দিয়ে বাংলাদেশকে তারা একটা চাপের মধ্যে রাখার চেষ্টা করবে। এটা নিয়ে আসলে আমিও ব্যক্তিগতভাবে জানতেই চাচ্ছিলাম আপনাদের কাছে যে এই যে সাম্প্রদায়িক ইস্যুর যে বিষয়টি রয়েছে, এটি মানে বৃদ্ধি পাওয়ার কোন রকমের আশঙ্কা আছে কিনা? মোশাররফ আহমেদ ঠাকুর, খুব সংক্ষেপে কিন্তু শুনবো। আমি আপনাকে বলি যে কেন্দ্রের সাথে কিন্তু শুভেন্দুর কথাবার্তা মিলছে না। শুভেন্দু বলছে যে একটা বক্তব্যে দেখবেন যে আমরা এই সরকার, এখন যে সরকার আছে একে মানি না, এরা অবৈধ, আমরা হাসিনাকে আমরা বাংলাদেশে প্রতিষ্ঠিত আমাদের এখানে অন্তর্বর্তী সরকার আসার পরে এখন হাসিনার সাথে যদি শুভেন্দুর কথা এটা, তো শুভেন্দু নিশ্চয়ই তার কেন্দ্রীয় সরকারের সাথে তার কথা শিফট হবে, কেন্দ্রীয় সরকারের এই যেমন এই স্বরাষ্ট্রমন্ত্রী এসে যাওয়ার পরে। তো আমি একটা কথা বলবো যে বাংলাদেশে পশ্চিমবঙ্গে শুভেন্দুর কথাবার্তা যা কিছুই হোক না কেন, বাংলাদেশে যেন সংখ্যালঘুদের যে মাথা উঁচু করে শির দ্বারা সোজা করে বুক ফুলিয়ে চলার যে অধিকারটা ইতিমধ্যে প্রতিষ্ঠিত হচ্ছে, এটা যেন অক্ষুণ্ণ থাকে, এটা যেন কোনোভাবেই ব্যাহত না হয়, ক্ষুণ্ণ না হয়। এক, দুই নম্বর হচ্ছে আমি মনে করি যে সৌরভ ভাই, মঞ্জু ভাই এরা সবাই একমত হবেন যে বর্তমান পার্লামেন্ট এবং এরা কম ভাগ্যবান মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করবেন। এটাই হচ্ছে আমার প্রভাব পড়লেও সেটার জন্য বাংলাদেশে কোনোভাবেই সাম্প্রদায়িক কিছু না হয়ে দাঁড়ায়, এটাই আমাদের প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ। এবং যে অভিযোগটি আসলে করলেন সবশেষে সৌরভ হাসান আমাকে, যে আমি সময় কম দেই, আপনাদের তিনজনকে ধন্যবাদ। এই কম সময়ের মধ্যে অনেক তথ্যবহুল একটা আলোচনা হয়েছে। আপনাদের তিনজনকে ধন্যবাদ। সৌরভ হাসান, মুজিবুর রহমান মঞ্জু এবং মোশাররফ আহমেদ ঠাকুর, তিনজনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি দেশ সাম্প্রতিক। আপনারা যারা সঙ্গে ছিলেন এতক্ষণ, আপনাদেরও ধন্যবাদ। শুভরাত্রি।